হ্যালো, ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার কোরিয়ান সিরিজের 6th এপিসোডে। আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের মিলন হলো। তারা যে জায়গায় তারা হানিমুন করতে গেছিল জার্মানিতে, সেই জায়গায় হাজব্যান্ড মানে ইয়োনো গেছে এবং সেখানে ওর হেইনের সাথে দেখা হয়েছে, ওরা কথা বলেছে, ওরা একে অপরকে হাগ করেছে, কিস করেছে, দে হ্যাড আ গুড টাইম এবং সেখান থেকে ওরা বেরিয়ে আসছে। তারপরে আমরা দেখি যে খুবই সুন্দর ওদের সময় কাটছে, ওরা নানান জায়গায় বেড়াতে যাচ্ছে। সেখানে মানে হেন অনেকটা রিল্যাক্সড রয়েছে এবং হাজব্যান্ডের সাথে সময় কাটাতে পেরেও খুবই খুশি। ইয়োনোর মধ্যে মাঝে মাঝে একটুখানি গিল্ট ফিলিং জেগে উঠছে বটে কখনো কখনো, যে ও তো একটা অন্য উদ্দেশ্য নিয়ে এই কাজটা শুরু করেছিল। ইয়োনো যখন হেনের কাছে আসা শুরু করেছিল, ওর তো উদ্দেশ্যটা সত্যি ভালোবাসা ছিল না। ও তো চেয়েছিল একটা নাটক করতে, যাতে হেন বাধ্য হয়ে ওর ভালোবাসায় ভুলে গিয়ে গলে গিয়ে ওকে সমস্ত সম্পত্তিগুলো ওর নামে লিখে দেয়, যেহেতু ও 3 মাসের মধ্যে মারা যাবে। তো সেই কারণে এইটা মনে করে মাঝে মাঝে ইয়োনোর একটুখানি গিল্ট ফিলিং জেগে ওঠে, কিন্তু ও তারপরে সেটাকে ভুলে যায়, কারণ এখন ও সত্যিই ইয়োনোর মানে হেনের সাথে থাকতে খুব ভালোবাসছে। ওরা একে অপরের সাথে মানে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং সেটা বারবার রিয়েলাইজ করছে এবং বলছে একে অপরকে। এরকম একটা সময়ে দেখা যায় যে ওরা একটা জায়গায় ডিনারে গেছে। হেইন ইয়োনোকে বলছে যে ও চলে যাওয়ার পরে যেন ইয়োনো কাউকে বিয়ে করে নেয়, কে কে কাঁদবে সেই সময় যেন ইয়োনো না কাঁদে, যদি কষ্ট হয় তাহলে হেইন ওকে দেখতে আসবে ও যখন একা থাকবে, ওই একমাত্র হেইনের খুব কাছের। এরকম খুব ব্যক্তিগত কথা, খুব ইমোশনের কথা, যেগুলো মানুষ অনেক ভালোবাসায় থাকলে বলে, তেমন কথা শেয়ার করছে। এবং তার মধ্যেই হেইন বলে ওর সম্পত্তির দলিলপত্র সেটা আমি তৈরি করেছি, কিন্তু সেটা তৈরি করার জন্য ওকে হেইনের মা বাধ্য করেছিল। ওইটা তৈরি করার পরেই পারমিশন দিয়েছিল ইয়োনোকে বিয়ে করার, কারণ আগেই আমি বলেছি ইয়োনোকে পরিবারের কেউ পছন্দ করে না ওদের স্ট্যান্ডার্ডের জন্য, যেহেতু একই স্ট্যান্ডার্ডের তো নয়। এবং মানে ইয়োনোর পরিবার হচ্ছে গ্রামের দিকে থাকে, হেনরা যেরকম স্টিঙ্কিং বড় লোক, সেটার সাথে কোনোভাবে ম্যাচ করে না। এত বড় এম্পায়ার কিছু নেই, হেনের পাওয়ার কিছু নেই ওর থেকে। সেই কারণে হেনের মা যখন ওরা বিয়ে করেছিল তখন তো ওরা খুবই ভালোবেসে একে অপরের সাথে থাকতেই চায় এটা বলে বিয়ে করেছিল। হেনের মা ওকে দিয়ে ওই কন্ট্রাক্টটা সই করিয়েছিল যে ওর বেঁচে থাকতে বা মৃত্যুর পরে হেনের নামে যত সম্পত্তি থাকবে ওর বর কোনো কিছু পাবে না, এইটা লিখিয়েছিল। তবেই ওকে বিয়ে করতে দেবে ইয়োনোকে। এই কথাটা ইয়োনো জানতো না। ইয়োনো এটা জানতো যে একটা কন্ট্রাক্ট তৈরি আছে, যেটা পাওয়ার জন্য সেই উদ্দেশ্য করেও হেনের কাছে আসা শুরু করে এই পরবর্তী ফেজে। কিন্তু এটা যে ওর মা লিখিয়েছিল জোর করে, সেটা জানতো না। হেন যেহেতু এখন সম্পূর্ণ অন্য একটা মানসিক স্থিতিতে রয়েছে এবং ভীষণভাবে তার বরকে আঁকড়ে ধরছে, একসাথে থাকছে, একসাথে খাওয়া দাওয়া, মানে সমস্ত কিছু দুজনের সাথে সময় কাটাচ্ছে, যেটা হয়তো ওরা এই গত বিবাহিত জীবনের 3 বছরের মধ্যে কাটায়নি। তো সেই কারণে হেন বলছে আমি ফিরে ওটাকে রিরাইট করব, কারণ আমি চাই যে তুমি আমার সমস্ত কিছু পাও। আমি যত কষ্ট করেছি, আমার হাতে তো সময় নেই, তো আমি চলে যাওয়ার পর একমাত্র আমার তোমার উপরেই ভরসা আছে যে তুমি ওইগুলোর সাথে জাস্টিস করবে। তো তখন ইয়োনো না প্রচণ্ড আবেগে একটা হয়ে গেছে। ইয়োনো মনে করছে হে ভগবান, মানে আমি কি করেছি আর কি, এইটা একটা মিথ্যে দিয়ে এই ভালোবাসার খেলাটা শুরু করেছি, অথচ সত্যি আমি এর মধ্যে এমনভাবে জড়িয়ে গেছি যে আমি চাই না, মানে ওর চলে যাওয়াটা এখন আমার কাছে অনেক বেশি কষ্টের। তো তখন ইয়োনো বলছে যে না, তুমি ওটা প্লিজ এখন করো না, তুমি ওটা পরে করো, ওটা এক্ষুনি করার দরকার নেই। তখন ও বলছে যে কেন আমি এখন করব না, তুমি এখন বারণ করছো। ও বলেছে যখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন যদি তোমার মনে হয় যে তুমি এই কাজটা করতে চাও তবে তুমি করো। এটাতে হেনের খুব স্বাভাবিক আরও ভালো লাগা, শ্রদ্ধা, ভালোবাসা জন্মায় ওর মানে বরের প্রতি। তো এই সবটা মিলিয়ে ওদের সময় খুব ভালো চলছে। এর মধ্যে একটা জায়গায় দেখি যে ওরা এক রুমে পর্যন্ত শুতে গেছে, মানে সেটা ওই খুব ছোট ছোট জিনিস। আর হেন বলেছে যে আমি ওই রুমে শুয়ে যাচ্ছি, তুমি ওই তোমার যেখানে খুশি তুমি শুয়ে যাও। তো ওই জন্য বলছে আচ্ছা তাহলে আমি পাশের রুমে শোবো। তখন বলছে আমি কি জানি তুমি কোথায় শোবে, তোমার যেখানে খুশি তুমি সেখানে শুয়ে যাও, আমি এটা বলেছি। তখন ইয়োনো বলছে যে ঠিক আছে তুমি ওই ঘরে শুচ্ছ, তো আমি দেখি ওই ঘরটা কেমন।
বলে ইয়োনো হেন ঢুকেছে আর মানে ওর পিছন পিছন তাড়াতাড়ি করে ঢুকে গেছে, ঢুকে গিয়ে বলছে যে কেন তুমি এখানে এসছো, মানে হেন জিজ্ঞেস করছো। তখন বলছে আমি চেক করতে এলাম ঘরটা, তুমি তো বলোনি আমায় অন্য জায়গায় শুতে, মানে কোথাও শুতে, তুমি বলেছো আমার যেখানে ইচ্ছা আমি শুতে পারি। মানে এরকম খুব ছোট ছোট নোক ঝোঁকের মধ্যে দিয়ে ওরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে, ওরা একসাথে আর কি কাটাচ্ছে। হেন নিজের জীবনের অনেক তার বন্ধুর গল্প, ওর মানে অনেকের গল্প বলছে যে ওর বরকে পেয়ে ও কত খুশি, ওর বন্ধুদের নানান মানুষের কথা বলছে। ওর বরকে নিয়ে ওর একটা বান্ধবীর কথা বলছে যে খুবই প্রাউড ফিল করতো যে ওর বরকে প্রচণ্ড ভালোবাসে, ওর সব সময় মানে খারাপ ভালোতে পাশে থাকে, এরকমভাবে প্রাউড ফিল করতো। এবার সেই বান্ধবী যখন প্রায় মৃত্যুশয্যায় আর কি, ওর এত অসুস্থতা হয়েছিল, অপারেশন হচ্ছিল, সেই সময় ওর বর ওর পাশে না থেকে দৌড়ে আগে লয়ার আনতে গেছে যে আগে ওকে দিয়ে সই করিয়ে নিতে হবে ওর যার সম্পত্তি আছে সেইগুলোর জন্য। সেখানে আমি কি লাকি যে আমি তোমার মতন বর পেয়েছি যে আমাকে মানে আমার এইরকম পরিস্থিতিতে এত বড় একটা সমস্যা, এত বড় অসুস্থতা জেনেও তুমি তোমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি আমার পাশে আছো। মানে হেন ইজ টোটালি ইন লাভ আর কি, ও প্রচণ্ডভাবে হারিয়ে যাচ্ছে, ও ভিতরে মানে ঢুকে গেছে এরকম একটা ব্যাপার। এদিকে হসপিটাল থেকে তো বলে দিয়েছে যে ওর এখন আর চিকিৎসা হবে না, ওর পরিস্থিতি খুবই খারাপ, এইসব নানান কিছু। ইয়োনো কি করেছে, ইয়োনো গিয়ে ওখানে কথা বলেছে হসপিটালটায়, কথা বলেছে আপনার কাছে তো এনার অ্যাকাউন্ট থেকে, মানে হেন যেহেতু বড় আর কি, মিস হেইনের এরকম অ্যাকাউন্ট থেকে এত লাখ টাকা এসছে আপনার মানে অনেকটা বড় টাকা এসছে বেটারমেন্ট অ্যান্ড রিসার্চের জন্য, তো কী সার্ভিস আপনারা দিয়েছেন? তখন ও বলছে যে ওনার যা স্টেট তাতে আমরা কিছু করতে পারবো না। তখন ইয়োনো বলছে যে আমি ওনার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আমি বলছি আমি আপনার এগেনস্টে কেস করব, কারণ আপনি ওনার থেকে এতগুলো টাকা নিয়েছেন, আপনি ওনার সাথে ফ্রড করছেন, আপনি ওনার কেস নিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টাই করেননি, আপনি জাস্ট টাকাটা নিয়ে কিছু হবে না বলে আর কি সরিয়ে দিচ্ছেন। এবার এইটা শুনে ও পুরো চাপে পড়ে যায়। ওই মানে হসপিটালটার যে হেড যার সাথে কথা হচ্ছিল সে তখন একে একটা ইমেল পাঠায়, মানে হেনের ইমেলে একটা ইমেল পাঠায় যে আমরা আপনার যে স্যাম্পলটা সেটা নিয়ে আবার কাজ করতে চাইছি, আবার এটা করব ওটা করব। তো হেন সেটা প্রচণ্ড আগ্রহ ভরে আর কি, খুব স্বাভাবিক এসে আশা নিয়ে আর কি ওর হাজব্যান্ড ইয়োনোকে দেখায় যে দেখো ওরা এটা লিখেছে, তার মানে আরও আশা আছে, মানে ওরা খুবই স্ট্রেঞ্জ, ওরা বলে দিয়েছিল কিছু হবে না, তারপরে ওরকম বলছে। তখন ইয়োনো বলছে হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, মানে ইয়োনো ওকে বলেনি, হেনকে বলেনি কোনোভাবেই যে এই কাজটা ইয়োনো করেছে ওখানে গিয়ে, এই কথাটা হেনকে জানায়নি। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে আর কি ওদের একটা অদ্ভুত সুন্দর সময় কাটছে, এইটা চলছে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি মানে যেটা হেনের বাড়ি, সেখানে সব কলিগরা প্রচণ্ড, মানে কলিগ বলবো না, যারা আর কি ওদের সাবঅর্ডিনেট, তারা প্রচণ্ড ছুটিতে, স্যার ম্যাডাম কেউ নেই এরমভাবে না বলে তো এরা কখনো যায় না, ওরা আমরা যা খুশি করছে যে যার মতন। ওদিকে মিস্টার ইউন, ওই যে ম্যাচমেকারটা আছে বলেছিলাম, এরা দুজন তো এক পার্টিতে দেখা গেছে, আর একজন হচ্ছে মানে হেনের দাদার যে বউটা, যে বলেছিলাম না সত্যি সত্যি ভালোবাসে না দাদাকে, ও নিজের স্বার্থের জন্য ঢুকে আছে, সেও কিন্তু মিস্টার ইউনের সাথে একই দলে রয়েছে। ওরা ইয়োনোর রুমে গিয়ে সেখানে সমস্ত কিছু রিসার্চ করছে, কি আছে কি কাগজ। ওদের মেন উদ্দেশ্য হচ্ছে ইয়োনো একমাত্র মানুষ যে এই কুইন্স কোম্পানির সাথে মানে সত্যি সত্যি তার ভালো মন্দ সবেতে মানে একদম পিলারের মতো দাঁড়িয়ে থাকে। কোনো কিছু যদি ভুল ডিসিশন হয়, পরীক্ষা নিরীক্ষা করার দরকার, সেগুলো একমাত্র ইয়োনোই আছে যে সঠিক বুদ্ধি দেয়, যেহেতু ল নিয়ে ওর অনেক পড়াশুনো করাটা আছে। তো ওকে না সরাতে পারলে মিস্টার ইউন এখানে ঢুকতে পারছে না এবং কুইন্সকে ফেলতে পারছে না। মিস্টার ইউনের তো উদ্দেশ্য হচ্ছে কুইন্সকে ফেলে দেবে এবং চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে ও নিজে হয়ে বসবে। এবার সেটা কোনোটাই ও করতে পারছে না যতক্ষণ না ইয়োনোকে সরাতে পারছে। প্লাস ইয়োনো হচ্ছে হেইনের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ, ওদের সম্পর্ক ভালো চলছে এইসব নিয়ে। সেই জন্য ওদের উদ্দেশ্য হচ্ছে এর এগেনস্টে কোনো কিছু একটা খুঁজে বার করা এবং সেটাকে দিয়ে ওকে সরানো। তো এইসব নানান কিছু করতে করতে ইউন ডিভোর্স পেপারটা দেখতে পেয়ে যায়, যেটা ইয়োনোর একটা শেলফের মধ্যে লক অ্যান্ড কিতে ঢোকানো ছিল। ওরা নানান জুয়াচুরি করে আর কি, সিসিটিভি ক্যামেরা সারাবো বলে টোলে অন্য লোক ঢুকিয়ে, যেহেতু অন্য কেউ নেই, আর এই বড়রা তো খুবই মানে আতা টাইপের, এরা কেউ ওরমভাবে নজর রাখে না কোনো কিছুর প্রতি, মানে এরা সবাই সবাইকে ভরসা করে বসে আছে এরকম। মানে যে চেয়ারম্যানের যে গার্লফ্রেন্ড সে প্রথম শয়তান, তারপরে মিস্টার ইউন যাকে ওরা ঘরে থাকতে দিয়েছে সে
দ্বিতীয় শয়তান, ছেলের বিয়ে দিয়েছে যার সাথে সেও যে তৃতীয় শয়তান, আর ম্যাচমেকার যাকে হেনের মা সমস্ত কিছু যাকে ভরসা করে যাকে খোঁজ এনে দিতে বলছে, ও যে মানে এর মধ্যেই ঢুকে রয়েছে, এগুলোর কোনো কিছুরই ওদের আইডিয়া নেই। তো ওরা ডিভোর্স পেপারটা পেয়ে গেছে, এবার মনে করেছে এইটা দিয়ে তো ওরা শেষ করবে। আর একটা জিনিস যেটা মিস্টার ইউন পেয়েছে সেটা হলো ওই যে জঙ্গলে যেখানে ওদের শ্যুটটা হয়েছিল না, সেই শুকর একটা ঢুকে হেনের ওপরে আক্রমণ করেছিল, সেইখানে কে আক্রমণ করেছে সেটার একটা ফুটেজ চেক করার জন্য ইয়োনো কি করেছিল, বেকিওনো মানে হেনের যে হাজব্যান্ড আমাদের হিরো, সে ওখানের একটা ক্যামেরার মানে ফুটেজ পেয়েছিল। সেইটা খারাপ হয়ে গেছে বলেও অনেক খোঁজপাতি করে একটা দোকানে দিয়েছিল, অনেক টাকা তোমাকে দেবো, এখানের অনেক ডেটা আছে যেগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু আমাকে রিকভারি করে বের করে দিতে হবে। তো লোকটা রাজি হয়েছিল। সেই দোকানের একটা কার্ড ইউন পেয়েছে, ইউন কার্ডটা পেয়ে সেই দোকানে গেছে, গিয়ে বলেছে আমি তোমায় এত টাকা দেবো যে তোমার খুব স্বাভাবিক টাকা দিয়ে মানুষ যে কাজগুলো করে তোমার জীবন বদলে যাবে, তুমি বলো তোমার কাছে কি দেওয়া হয়েছে কি না। বলে সেই ডেটায় কি দেখা যাচ্ছিল, প্রথম কথা যে হেনের যে দাদার বউ সে ওই জায়গায় গিয়ে ভুট্টা ছড়াচ্ছিল, পরিষ্কার দেখা যাচ্ছে ওই ফুটেজটাতে। তার ফলে বোঝাই যায় যে কে কে প্ল্যান করেছিল। মিস্টার ইউন গিয়ে ওই দোকানটার খোঁজ পেয়ে জাস্ট একটা কার্ডের থেকে পয়সা দিয়ে আর কি সব মানে তুলিয়ে দিল, ডেটাটা নষ্ট করে দিল এবং বলেছে যে দোকান তুমি বন্ধ করে এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকবে না। তো এই অবস্থা। তারপরে চেয়ারম্যানের ঘরে যে টেবিল রয়েছে সেই টেবিলের নিচে একটা মাইক মতন লাগিয়ে দিয়েছে, যেটা থেকে দেখা যায় যে ওর রুমে কী কী শোনা যাচ্ছে, কী কী কথাবার্তা হচ্ছে সেগুলো সমস্ত শোনা যায়, এবং সেটার মেন বক্সটা নাকি ইয়োনোর ঘরে থাকে। মানে এগুলো সমস্ত ওরা সাজিয়ে দিয়েছে। বাট চেয়ারম্যান যখন দেখতে পাচ্ছে, চেয়ারম্যান মানে প্রচণ্ড রেগে ফায়ার হয়ে যে ওদের বারবার করে ফোন করছে, কিন্তু হেন ফোন পেয়ে একবার বলেছে ওর মা ওকে ফোন করেছে তুমি কি জানো ইয়োনো এরকমভাবে তোমার দাদুর ঘরে আর কি চেয়ারম্যানের ঘরে এরকমভাবে লাগিয়ে রেখেছিল, এগুলো তোমার বর করেছে। শোনে আর কি, তো ও ঘরে কি হয়, কোম্পানিতে কনস্পিরেসি অনেক হয়েছে, অনেক টাকা তছরূপ হয়েছে, মানে ওদের যে বিজনেসে সেটাও হয়েছে। বলছে এগুলো সব তোমার বর করেছে। তখন ও বলছে এটা কোনোভাবেই হতে পারে না। হেন বলেছে তোমরা ফুটেজ চেক করো, আমরা দীর্ঘদিন ধরে ওখানে নেই, এই মধ্যে কেউ কিছু করতে পারে না, করে কথা বলো না বলে রেখে দিয়েছে, আর যোগাযোগ করো না বলে ওর ফোন সুইচ অফ করে দিয়েছে। এবং ইয়োনো আসার সাথে সাথে ওকে বলেছে তোমার ফোন তুমি সুইচ অফ করে দাও, তুমি কারোর সাথে কথা বলো না। এবার ইয়োনো এর মাঝখানে কী করে, ইয়োনো ওই ছেলেটাকে ফোন করছে যে মানে ওর যে বন্ধুটা যে ওকে বলেছিল না যে ডিভোর্স করার জন্য, ডিভোর্স করিয়ে দেবে, ডিভোর্স লয়ার, তাকে ও ফোন করেছে। ফোন করে বলছে যে তুই প্লিজ ওই দোকানটায় যা, দোকানটায় গিয়ে দেখ ওখানে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, কারণ ওই ছেলেটাকে ফোন করছে, ছেলেটা ফোন ধরছে না। তো ওই দোকানটায় গিয়ে দেখে বলছে যে না এখানে তো সব বন্ধ, দোকানটায় তো মানে বিক্রির নোটিশ লাগিয়ে চলে গেছে। ইয়োনো কি করেছে, ইয়োনোর এত বুদ্ধি মাথায়, ইয়োনো ওর উল্টো দিকে কার পার্কিংয়ে একটা গাড়ি রেখে গেছে ব্ল্যাক কালারের, সেটার চাবি ওখানে রাখা আছে, এবং তার উপরে ওর যে লুকিং গ্লাস আছে তার উপরে একটা মেমোরি কার্ড রাখা আছে। ও ইনস্ট্রাকশন দিচ্ছে, বলছে চাবি নিয়ে ওইটা খুলে তুই ওই মেমোরি কার্ডটা নিয়ে ওখানে যে ডেটাটা আছে সেটা আমাকে পাঠা, এবং এই ডেটাটা যেন মানে প্রচণ্ড সিক্রেট থাকে আর কি তোর কাছে। ফলে ও ওখান থেকে দেখতে পেরে যাবে ওখানে মিস্টার ইউন এসেছিল এবং ও ব্যাপারটাকে কেচিয়েছে। তো যাই হোক এরকম অবস্থা। এবার এই সমস্ত কিছু জানতে জানতে মানে বাড়ির লোক দেখতে দেখতে ওরা মানে ইউন তো ওটাকে সাজিয়েই রেখে দিয়েছিল যে ডিভোর্স পেপারটা, বাড়ির লোকজন ডিভোর্স পেপারটা দেখতে পেয়ে যায়। মানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে বাড়ির সবাই, হেনের বাবা মা, ওরা তো ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে, ফলে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না, মানে বাড়ির লোকজন কেউ যোগাযোগ করতে পারছে না জার্মানিতে এই হাজব্যান্ড ওয়াইফের সাথে। এবার ওরা খুব সুন্দর সময় কাটাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, মানে ওদের 3 বছর আগে লাগানো যে তালা ছিল, মানে যে ভালোবাসার হিসেবে ওরা তালা লাগায় না, যে আমাদের ভালোবাসা যুগ যুগ থাকবে, এরকম অনেক জায়গায় লাগানো থাকে মেমোরি হিসেবে, সেই তালা ওরা খুঁজে পেয়েছে। হেন মনে করছে যে ওর গুড লাকের দরকার ওখানে, মানে জার্মানিতে বিশ্বাস যে ওই খুব সুন্দর সুন্দর পাতা, ওগুলোকে কি নাম বলে আমি জানি না, 4টে পাতাওয়ালা ছোট ছোট, আমাদের বাংলায় বোধহয় আমরুলি পাতা বলে ওগুলোকে, হার্টের সাইনের মতন এরকম ছোট ছোট পাতা থাকে। তো ওদের ওখানে লাকি মনে করা হয় হচ্ছে তুমি যদি 4 পাতাওয়ালা একটা ওরকম শীষ পাও তাহলে ইউ আর লাকি। তো হেন সেখানে বলছে আমি কি, মানে হেন তো এসবে বিশ্বাস করে না, বলছে আমি কি একটা লাক কিনে দেখবো, একটা পাতা কিনে দেখবো যে আমার কাছে সত্যি সময় আছে কিনা, আমার কাছে লাক আছে কিনা। বলে একটা পাতা কিনে রেখে তখন তারপরে মানে ইয়োনোর মনে হচ্ছে যদি বাই চান্স ওর
বছর ওটায় লাক না থাকে, রাত্রিবেলায় ও দৌড়ে গিয়ে সেখান থেকে সমস্ত পাতাগুলো কিনে নিয়েছে যখন দোকানটা বন্ধ হচ্ছে। তো ও বলছে যে সব তুমি কিনতে চাও? বলছে যে সব আমি কিনবো, কারণ এর মধ্যে যত লাক আছে সব আমি একজনকে দিতে চাই। মানে প্রচণ্ড ভালোবাসার যে মুহূর্তগুলো হয় আর কি, সেইগুলো সমস্ত কিনে নিয়ে দৌড়ে দৌড়ে ইয়োনো দূর থেকে আসছে যে ওকে দেবে। ওকে একটু ওয়েট করতে বলেছে যে তোমার জন্য আমি এত লাখ নিয়ে এসেছি, তোমার এত সময় আছে। ছুটতে ছুটতে আসছে, তো ইতিমধ্যে দেখাচ্ছে যে এই সিনটা এত অপূর্ব যে রাস্তার দুই ধারে ওরা দুজন দাঁড়িয়ে আছে, মানে মাঝখানে একটা রাস্তা, জাস্ট সিগন্যালটা পড়লে দে উইল ক্রস, দাঁড়িয়ে আছে। এবার হেনের হাতে হলো, হেন একটা স্যান্ডউইচ খেতে চেয়েছিল, সেটাও অনেক লাইন দিয়ে অনেক কিছু করে স্যান্ডউইচটা পেয়েছে, সেটাও ইয়োনোরও খুব পছন্দ। দুজনে মিলে স্যান্ডউইচটা এনজয় করবে বলে হেনের হাতে স্যান্ডউইচ, আর ওদিক থেকেও দেখছে ইয়োনো দৌড়ে দৌড়ে আসছে, ও দেখে খুশি হচ্ছে আর কি, ওর বর ওর জন্য আসছে, এবং ওই লাকি চার্মের যে পাতাগুলো সেগুলো সমস্ত হাতে করে নিয়ে আসছে। ও আবার মনে মনে বলছে এগুলোকে কেন নিয়ে আসছে, আবার এতগুলো কিনে আনছে, তাহলে বোধহয় আমার জন্যই আনছে, ও আমার জন্য লাখ আনতে চায়, এরকম মনে মনে ভাবছে। করতে করতে ওর হঠাৎ কি মনে হয়েছে, ও ফোনটাকে একবার সুইচ অন করছে। সুইচ অন করার সাথে সাথেই প্রচুর নোটিফিকেশান, মানে তখন কিন্তু সিগন্যাল পড়েনি আর কি, গাড়ি ঘোড়া সমানে যাচ্ছে, প্রচুর নোটিফিকেশান, মেসেজ, মিস কল, এটা ওটা এসেই যাচ্ছে। ও জাস্ট একটা অ্যাটাচমেন্ট এসছে, ও জাস্ট সেটায় ক্লিক করেছে, ক্লিক করে দেখছে ইটস দ্য ডিভোর্স পেপার, যেটা ইয়োনো তৈরি করেছিল। এবং মানে ও যখন ওটা দেখে পুরো থমকে গেছে, সেই সময় সিগন্যালটা বন্ধ হয়েছে, মানে সিগন্যালটা পড়েছে এবং ইয়োনো রাস্তা ক্রস করেছে প্রচণ্ড মানে আগ্রহ, হাসি মুখে, ভালোবাসা ভরা ইয়েতে এসে বলছে এই দেখো আমি তোমার জন্য লাখ এনেছি। ও জাস্ট বলার সাথে সাথে হেনগুলো হাত দিয়ে মানে ছিটকে ওর হাত থেকে ফেলে দিয়েছে, আর ওইটাকে দেখিয়ে বলছে প্লিজ বলো তুমি এর ব্যাপারে কিছু জানো না, এটা মিথ্যে, তুমি এটা তৈরি করোনি, তুমি এটা সম্পর্কে কিচ্ছু জানো না, ওরা মিথ্যে বলছে, প্লিজ সেটা বলো। ইয়োনো পুরো স্থবির, মাথা নিচু করে ও কাঁদছে এবং বলছে যে না, এটা আমি তৈরি করেছি, তো আমার এটার ব্যাপারে তোমাকে বলা হয়। 6th এপিসোড এইখানেই শেষ হয়, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, আর আশা করি এই কঠিন সময় আমাদের সিরিজের নায়ক নায়িকা কাটিয়ে উঠবে এবং তারা আবার এক হয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা।